সুন্দর গল্পের চ্যানেলে সুন্দর আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পের নাম নুনের গুণ। অনেক বছর আগেকার কথা। রূপনগর নামে একটা রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিল 3 রাজকন্যা। রাজা তার 3 মেয়েকেই খুব ভালোবাসতেন। ছোট রাজকন্যা রূপবতী ছিল খুবই লক্ষ্মী মেয়ে। প্রজাদের দুঃখ দুর্দশা দেখে সে তাদের সাহায্য করতে চেষ্টা করত। রাজার অন্য 2 মেয়ে এসব একদম পছন্দ করত না। তারা সব সময় নিজেদের সাজসজ্জা নিয়েই ব্যস্ত থাকত। রাজামশাই ছিলেন খুবই অহংকারী। বড় 2জন রাজকন্যাও ছিল তারই মতো অহংকারী। রাজার ছোট মেয়ে রূপবতী যেমন ছিল রূপে, তেমনি ছিল গুণে। সবাই তার রূপ ও গুণকে বাহবা দিত। রাজ্যের সবাই রূপবতীকে খুবই পছন্দ করত, ভালোবাসত। একদিন অহংকারী রাজার মনে জানতে ইচ্ছা হলো কোন রাজকন্যা তাকে কেমন ভালোবাসে। রাজা তার 3 জন রাজকন্যাকে রাজসভায় ডেকে পাঠালেন। 3 জন রাজকন্যা রাজসভায় এলো। রাজা তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে কেমন ভালোবাসো তা সবার সামনে বলো। বড় রাজকন্যা বলল, বাবা, আমি তোমাকে গুড়ের মতো ভালোবাসি। গুড় যেমন প্রচন্ড মিষ্টি, আমার ভালোবাসাও তেমন। রাজা তো এটা শুনে খুবই খুশি হলেন। মেজ রাজকন্যা বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। চিনি যেমন মিষ্টি, আমার তোমাকে ভালোবাসা তেমনই মিষ্টি। রাজামশাই তা শুনে মহা খুশি হলেন। ছোট রাজকন্যা রূপবতী বলল, বাবা, আমি তোমাকে অতি প্রয়োজনীয় নুনের মতো ভালোবাসি। নুন যেমন অতি প্রয়োজনীয় একটি বস্তু, যেটা ছাড়া কোনো খাবার ভালো লাগে না, আমার ভালোবাসা তোমার উপর সেই রকম। এটা শুনে তো রাজা রাগে চেঁচিয়ে উঠলেন। বললেন, কি বললি? তুই আমাকে অতি সামান্য নুনের মতো ভালোবাসিস? নুনে পোড়া তোর ভালোবাসা? এই কথা বলে রাজা ছোট রাজকন্যা রূপবতীকে শাস্তি দেওয়ার কথা ঘোষণা করলেন। এতে রাজার অন্য 2 রাজকন্যা খুশি হলো। তারা কোনো প্রতিবাদই করলো না। রানী কেঁদে উঠলেন, কিন্তু রাজা তার কোনো কথাই শুনলেন না। রাজা প্রচন্ডভাবে অপমানিত বোধ করলেন নিজেকে। তিনি রেগে গিয়ে বললেন, আজ থেকে আমার কাছে রূপবতী মৃত। তিনি সৈন্যদের আদেশ দিলেন রূপবতীকে জঙ্গলে রেখে আসতে। বাঘ, সিংহ, বিভিন্ন হিংস্র জন্তুতে ভরা জঙ্গলে রূপবতীকে এক্ষুনি রেখে আসতে বললেন তিনি। তাই না শুনে রাজসভার সবাই চমকে উঠল। সবাই অনেকভাবে রাজামশাইকে অনুরোধ করলো যাতে রাজা তার এই অন্যায় আদেশ ফিরিয়ে নেন। কিন্তু দাম্ভিক রাজা কারোর কোনো কথা না শুনে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। রূপবতী তার বাবাকে কোনো অনুরোধই করল না। ইচ্ছা না থাকলেও কিছু করার নেই। রাজার আদেশ লঙ্ঘন করলে শুলে চড়তে হবে সবাইকে। সেনাপতি কয়েকজন সেনার সাথে রূপবতীকে নিয়ে জঙ্গলে চলে এলেন। রূপবতীকে জঙ্গলে রেখে সেনারা চোখের জল ফেলতে ফেলতে রাজ্যে ফিরল। জঙ্গলে বসে রূপবতী দুঃখে ও ভয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে যায়। রূপবতী এক বটগাছ তলায় বসে কাঁদছিল। রূপবতীর কান্না দেখে বটবৃক্ষের দয়া হলো। সে বলল, তুমি এক্ষুনি আমার উপরে উঠে বসো। ওপরের দিকে একটা কোঠর আছে। আজকের রাতটা তার মধ্যে লুকিয়ে থাকো। নিচে থাকলে জঙ্গলের বিভিন্ন হিংস্র পশুরা তোমায় মেরে ফেলবে। তাড়াতাড়ি গাছে উঠে এসো। এই বলে বটবৃক্ষ বড় একটা ডাল নুইয়ে দিল রূপবতীর কাছে। রূপবতী আর কি করে, গাছে উঠে সেই গাছের কোঠরে রাত্রিতে আশ্রয় নিল। সারা রাত সে বিভিন্ন পশুর গর্জন শুনতে পেল। ভয়ে ভয়ে সারা রাত কেটে গেল। সকালবেলায় রূপবতী গাছের কোঠর থেকে বার হয়ে উপরেই বসে থাকলো। দুঃখে কষ্টে রূপবতী কাঁদতে থাকলো সেখানে বসেই। পাশের রাজ্যের রাজকুমার সকালবেলাতে এই জঙ্গলের পথ দিয়ে পালকিতে করে সৈন্য সামন্ত নিয়ে কোনো বিশেষ কাজে পাশের রাজ্যে যাচ্ছিলেন। পথশ্রমে ক্লান্ত হয়ে রাজকুমারের পালকি থামিয়ে এই বটবৃক্ষের তলায় সবাই বিশ্রাম নিচ্ছিল। রাজকুমারের পায়ের হাঁটু পালকি থেকে বাইরে বার হয়েছিল। রূপবতীর 2 ফোঁটা চোখের জল এসে পড়ল রাজকুমারের হাঁটুর ওপর। রাজকুমার তার সেনাদের বলল, দেখো তো আমার হাঁটুতে কিসের জল এসে পড়ল। গাছের ওপরে কি একটা আছে, সে তার জল এসে আমার হাঁটুতে পড়ল। সবাই গাছের ওপরের দিকে তাকিয়ে বলল, কেউ একজন অনেক ওপরে বসে আছে, ভালো করে দেখা যাচ্ছে না। রাজকুমার বলল, ওকে নামিয়ে নিচে নিয়ে আয় এক্ষুনি। কিন্তু সৈন্যরা ভয় পাচ্ছে, বলল, ওপরে ভূত পেতনি থাকতে পারে।
দিনের বেলাতেও ঘন জঙ্গলে ভালো করে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই গাছের ওপরের দিকে অন্ধকারে ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না যে কে বসে আছে। রাজকুমার তখন বলল, এই জল জিভ দিয়ে চেখে দেখতো কেমন লাগে। একজন সেনা সাহস করে জল জিভে দিয়ে বলল, নোনতা লাগছে। রাজকুমার তখন হেসে উঠে বলল, কোনো ভয় নেই, গাছের ওপরে কোনো ভূত পেতনি নেই, আছে আমাদের মতোই কোনো মানুষ। মানুষের চোখের জল নোনতা। দুজন গাছে উঠে তাকে নিচে নামিয়ে নিয়ে আয় এক্ষুনি। সাথে সাথে দুজন সেনা গাছে উঠে গিয়ে দেখলো রূপবতী বসে বসে কাঁদছে। সেনা দুজন সযত্নে রূপবতীকে গাছ থেকে নিচে নামিয়ে আনলো। রাজকুমার রূপবতীর কাছ থেকে সব কথা শুনলেন। রূপবতীকে দেখার পর ও সব শুনে রাজকুমার রূপবতীকে বিয়ে করার কথা ভাবলেন। তিনি পালকিতে করে রূপবতীকে নিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। খুব ধুমধাম করে রাজকুমার রূপবতীকে বিয়ে করলেন। এরপর থেকে রূপবতী খুব সুখেই থাকতে লাগলো। অনেক বছর কেটে গেল। সেই রাজ্যের রাজাও মারা গেলেন। এরপর রাজকুমার রাজা হলেন আর রূপবতী হলেন রাজরানী। এদিকে রূপনগরের অবস্থা খুব খারাপ। ছোট রাজকন্যা রূপবতীকে জঙ্গলে দিয়ে আসার পর থেকেই মা লক্ষ্মী রাজ্য থেকে বিদায় নিয়েছেন। রাজার সে রাজ্যপাটও নেই, ভরা রাজসভাও নেই। রাজ্যের সব মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। রাজ্যে কোনো জমিতে চাষাবাদ হয় না। রাজ্যের মানুষ রাজ্য ছেড়ে অন্য অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছেন খাবারের খোঁজে। রাজা রানী ও তাদের দুই মেয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে খাবারের জন্য। এই খবর আসে রূপবতীর কানে। রূপবতীর খুব কষ্ট হয় এসব জানতে পেরে। রূপবতী রাজাকে বললেন রাজ্যে একটা বড় পুকুর খনন করতে। তিনি চারিদিকে ঢেরি পিটিয়ে জানিয়ে দিতে বললেন যে পুকুর খননের জন্য অনেক শ্রমিকের প্রয়োজন। তাদের থাকা, খাওয়া, পোশাক সবকিছুই দেয়া হবে। এই খবর শুনে বিভিন্ন জায়গা থেকে সব দরিদ্র মজুররা আসতে থাকে কাজের জন্য। একে একে সেই খবর পৌঁছে যায় রূপনগর রাজ্যের রাজার কাছে। সে ভালো খাওয়া পড়ার আশায় রানী ও তার দুই মেয়েকে নিয়ে এসে পুকুর খননের কাজে যোগ দেয়। রূপবতী প্রতিদিন এসে এসে দেখে যায় তার বাবা মা ও বোনেরা এসেছে কি। একদিন তাদের দেখতে পেয়ে দাসীদের দিয়ে তাদের রাজবাড়িতে অন্দরের মহলে ডেকে পাঠায়। দাসী গিয়ে তাদের ডেকে ভেতরে নিয়ে আসে। সেখানে তাদের জন্য ভালো ভালো পোশাক রাখা ছিল। দাসী তাদেরকে বলে স্নান করে ভালো পোশাক পরতে। ভালো পোশাক পরার পর তাদেরকে রূপবতী অনেক রকম রান্না বান্না করে সাজিয়ে খেতে বসায়। রূপবতী সব রান্না নিজে হাতে করেছেন। কোনো রান্নাতে রূপবতী নুন দেননি। খুবই সুন্দর করে অতি সযত্নে রান্না করেছে নুন ছাড়া। কতদিন রাজা এরকম সুন্দর দামি দামি খাবার চোখেই দেখেনি। এত রকম খাবার সাজানো দেখে রাজা ভাবলো বুঝি তাদেরকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে ভালো ভালো খাওয়ানোর পর নতুন পুকুরের খনন কাজের জন্য বলি দেওয়া হবে। এসব ভেবে রাজা কেঁদে ফেললেন। রূপবতী নির্ভয় দিয়ে মুখে ঘোমটা টেনে সবাইকে খেতে বসতে বললেন। অনেকদিন পর এত ভালো ভালো খাবার দেখে রাজার যেটাই মুখে দিতে লাগলো কোনোটাই তার মুখে ভালো লাগলো না। কারোরই কোনো রান্না খেতে ভালো লাগছে না। রাজা প্রতিটা পদ খেতে গিয়েই বুঝলো কোনো রান্নাতেই নুন দেওয়া হয়নি। রূপবতী রাজাকে বলল, খেতে কি কোনো অসুবিধা হচ্ছে? রাজা বলল, মা, আপনি আমাকে অনেক কিছুই তো খেতে দিয়েছেন, কিন্তু কোনো রান্নায় নুন না দেওয়ায় কিছুই খেতে ভালো লাগছে না। আমি তাই খেতে পারছি না। তখন রূপবতীকে রাজা দুঃখ করে বলল, অনেক বছর আগে আমি নুনের এত গুণের কথা বুঝতে পারিনি মা। রান্নায় সবকিছু দেওয়া আছে, কিন্তু অতি প্রয়োজনীয় নুন না দেওয়ায় খাবারের কোনো সুন্দর স্বাদই আসেনি। আমার ছোট মেয়ের কথা আজ আমার মনে পড়ছে। সেদিন তার কথা আমি বুঝতে পারিনি। সে যে আমায় কতটা ভালোবাসতো আমি এখন তা বুঝতে পারলাম। আমি অন্যায় করে তাকে বনে হিংস্র জন্তুদের মধ্যে দিয়ে মেরে ফেলেছি। এই অন্যায়ের শাস্তি হিসেবে আপনি আমাকে আজই মৃত্যুদণ্ড দিন। রাজা কান্নায় ভেঙে পড়লেন। রূপবতী মুখের ঘোমটা সরিয়ে বলল, বাবা, আমি তোমার ছোট মেয়ে রূপবতী। সবাই দেখে তো অবাক। রাজা রানী উঠে গিয়ে রূপবতীকে জড়িয়ে ধরল। দুই বোন রূপবতীর কাছে ক্ষমা চাইল। সেই থেকে ছোট মেয়ে ও জামাইয়ের সাথে রাজা ও রানী তাদের দুই মেয়েকে নিয়ে সেই রাজ্যেই মহাসুখে কাটাতে লাগলো।